জুলাই আগস্টে পুলিশের গুলিতে মারা গেছে অসংখ্য মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিহতের সংখ্যা ১৪২৩ আর আহতের সংখ্যা ২২,০০০-এর বেশি। ছাত্র, শিক্ষক, দিনমজুর এমনকি শিশু পর্যন্ত মারা গেছে পুলিশের গুলিতে। এ কারণে জনমনে পুলিশের উপর ক্ষোভ অনেকটা বেশি। এর উল্টো চিত্রও আছে। পুলিশ বন্ধু কিংবা মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। যে সময় ছেলে বাবার লাশ কাঁধে নেয়নি, সেই সময় পুলিশের কাঁধে উঠেছিল সেসব লাশ। মানুষের পাশে দাঁড়াতে পুলিশের চেষ্টা বহু বছর ধরে, সেটা ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মহামারী, করোনা পর্যন্ত। তৎকালীন সরকার আবার সেই পুলিশকেই জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। বহু হতাহতের পর দেশ থেকে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা। গ্রেফতার হয়েছেন পুলিশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মনোবল ভেঙে গেল পুরো বাহিনীর। ৫ আগস্টের পরে টানা ৩ দিন পুলিশ শূন্য ছিল দেশ। তবে আদতে জনজীবনে পুলিশের যে প্রয়োজনীয়তা তা অস্বীকার করারও জো নেই। সাম্প্রতিক সব সভা, সেমিনারেও উঠে আসছে পুলিশের প্রসঙ্গ। পুলিশকে ৩টা আইডেন্টিটি আছে: ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিসিপ্লিন ফোর্স, আবার সিভিল ফোর্স। তো সিভিল ফোর্স থাকেনি। এর ক্ষতি কি হয়েছে? এগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য, মিলিটারাইজেশন অফ পুলিশ। ইউ আইদার গো বাই হুক অর বাই ক্রুক। কিন্তু অ্যাজ এ ল এনফোর্সমেন্টের লোক হিসেবে ইউ আর নট সাপোজ টু গো বাই ক্রুক, ইউ আর সাপোজ টু গো বাই হুক। আমি যদি বলি যে হ্যাঁ আমি জনগণের বন্ধু, এইসব কথাবার্তা বলে লাভ নেই। আমাকে এমন কাজই করতে হবে যাতে জনগণের ভিতরের থেকে, সমাজের থেকেই ডিমান্ড আসে যে আপনার জন্য আমরা কাজ করব। সাবেক এই পুলিশ প্রধানের কথা যদি সত্য ধরে নেই, তাহলে এর থেকে উত্তরণে কি করছেন পুলিশের বর্তমান আইজিপি কিংবা পুলিশের বড় পদের কর্মকর্তারা? তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমাদেরকে গত ১৫ বছর আপনাদের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে ব্যবহার করে ওনারা ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং সাথে সাথে আমার কিছু সহকর্মী সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করেছেন। গত এক দশকে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা চূড়ান্ত রূপ নিয়েছে ৫ আগস্টের গণ অভ্যুত্থানে। তারপর প্রকাশ্যে ক্ষমা চেয়ে পুলিশ আবারও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মাঠে নেমেছে। গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন। বদলি করা হয়েছে অন্তত ৫০,০০০ পুলিশ সদস্যকে। বঞ্চিতদের দেওয়া হয়েছে পদোন্নতি। ফিরিয়ে আনা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো বড় বড় কর্মকর্তাদের। তারপরও ভঙ্গুর পুলিশ এখনও ঠিকঠাক দাঁড়াতেই পারেনি। কেন পারেনি? কোথায় সংকট? সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। রাজধানীর কাকরাইল এলাকা। নিজেদের দাবি দাওয়া নিয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা। মানুষের স্বাভাবিক চলাচলের জন্য তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে পুলিশ। কিন্তু স্পটে থাকা উপপুলিশ কমিশনার অর্থাৎ ডিসির নির্দেশনা অমান্যের পর একসময় অতিরিক্ত পুলিশ কমিশনারের নির্দেশও শোনেনি পুলিশের অধীনস্থ সদস্যরা। কেন মানবেন? অতীতে মেনে তারা তো বিপদে পড়েছেন, অতীতে মেনে তারা মামলার শিকার হয়েছেন, অতীতে মেনে তারা জীবন দিতে হয়েছে, অতীতে মেনে যারা জীবন দিতে হয়েছে তার পরিবারগুলো একটা ঝুঁকির মধ্যে পড়েছে। এই প্রসঙ্গগুলোতে সে তো আর মানতে চাইবে না। এবং অতীতে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নিষেধ মানতে গিয়ে অনেক পুলিশ অফিসার মামলার আসামি পর্যন্ত হয়েছেন।
তখন অধিকাংশ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বা বাহিনী হিসাবে পুলিশের পক্ষ থেকে বক্তব্য থাকে যে এটা ব্যক্তি দায়। তাহলে যখনই আপনি আদেশ দেওয়া হবে সেটি পালন করতে গিয়ে যে ঘটনা ঘটবে সেটি যখন আবার পুলিশের উপরে চাপিয়ে দিবে, ব্যক্তির দায় হিসাবে চাপিয়ে দিবে, তখন তো এই ধরনের কাজগুলোর মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা সেই দায়িত্ব বা সেই ঝুঁকি কিন্তু বারবার নেবে না। এই যখন পুলিশের অবস্থা, তখন বদলের ঘোষণা আসে পুলিশের শীর্ষ পদে। দায়িত্ব পাওয়ার 3 মাসের মাথায় গত 20 নভেম্বর হঠাৎ সরিয়ে দেওয়া হয় পুলিশ মহাপরিদর্শক মইনুল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসানকে। আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের এসবির সাবেক প্রধান বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আমরা সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, এই বিষয়গুলো আরও জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে। অনুসন্ধানে মেলে বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারা, নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারার কারণে তাদের সরানো হয়েছে। অবসর থেকে ফেরানো বাহারুল আলম পেয়েছেন আইজিপি এবং শেখ সাজ্জাদ আলী পেয়েছেন ডিএমপি কমিশনারের দায়িত্ব। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে পুলিশে কর্মরত আছেন 2,13,000 সদস্য। এর মধ্যে পোশাকধারী পুলিশ সদস্য 2,02,000 আর সিভিল প্রায় 11,000। তাদের মধ্যে ক্যাডার পদের সংখ্যা 3,500, বাকিরা নন ক্যাডার। পুলিশ সদস্যদের মধ্যে সবচেয়ে বড় অংশ কনস্টেবল, প্রায় 1,75,000। পুলিশ বাহিনীর ক্যাডার সদস্যদের মধ্যে পুলিশ সুপার 586, ডিআইজি পদে আছেন 87 জন, আর অতিরিক্ত আইজিপি 22 জন। 5 আগস্টের পরে নভেম্বর মাস পর্যন্ত হিসেব বলছে, আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত পুলিশে বদলি হয়েছে 50,000-এরও বেশি পদে। সর্বোচ্চ 31,500 বদলি হয়েছে কনস্টেবল পদে। এরপর এসআই বা উপপরিদর্শক পদে 4,000-এর বেশি, পরিদর্শক পদে প্রায় 2,500। কর্মকর্তা পর্যায়ে আইজিপি পদে পরিবর্তন এসেছে একবার। এছাড়া অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি প্রায় 300 জনের দায়িত্ব পরিবর্তন হয়েছে। সহকারী পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পর্যন্ত প্রায় 1,000 কর্মকর্তার চেয়ার রদবদল হয়েছে। পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপিতে কাজ করেন 32,000 সদস্যের মধ্যে এ পর্যন্ত বদলি করা হয়েছে 18,000 জনকে। পুলিশের সাম্প্রতিক সময়ে যে বদলিগুলো হয়েছে একেবারেই এগুলো অনিবার্য ছিল এবং তার ভিত্তিতে কিন্তু এই বদলিগুলো হয়েছে। এই বদলি এবং পদায়নের ক্ষেত্রে একেবারেই পেশাগত দক্ষতাকে অনুসরণ করা হয়েছে এবং এই অনিবার্য বদলি যেটিকে আমরা বলছি, এর ফলে কাজের যে স্পিরিট এটিও বেড়েছে এবং আপনি যেটি বললেন যে নতুন জায়গায় গিয়ে তাকে কাজ করতে হয়েছে, নতুনভাবে জায়গা চিনতে হয়েছে, এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। একটি বাহিনীর 25 ভাগেরও বেশি রদবদলের প্রভাব নিয়ে টিম 360 ডিগ্রির সাথে কথা হয় সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের সাথে। তার মতে, ফ্যাসিস্ট দোসরদের সরানোর পাশাপাশি বাস্তবতাও বোঝা দরকার ছিল সরকারের। এখন আমি লোক বদল করে দিলাম, নতুন লোক নিয়ে আসলাম, সে এই দায়িত্ব পালন কতটা করতে পারবে, সে যে পারবে না সেটা আমি বলছি না, তার পরিপূর্ণভাবে পেরে উঠতে সময় লাগবে। কিন্তু এই সময়টা তো অপরাধীদের জন্য সুবর্ণ সুযোগ, তাহলে সেই সুযোগটা আমি দিব কিনা। গ্র্যাজুয়ালি একটা বিরাট পরিবর্তন হয়েছে, এখন বদলি হচ্ছে, পদায়ন হচ্ছে, এটা ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু এখন লোকের এক্সপেকটেশন অনেক বেশি, এটাও জিততে হবে। তার কারণ বিরাট পরিবর্তন হয়েছে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের সাথে তাল দিতে গেলে একটু দ্রুত কাজ করতে হবে। পুলিশ কত দ্রুততার সাথে ঘটনাস্থলে যেতে পারে, এটা পৃথিবীর সব জায়গায় তার সফলতার একটা মাপকাঠি। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কোনো বাহিনীর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল চেইন অফ কমান্ড, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মান্য করা। আর সেটি যদি মানা না হয় তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। দৃশ্যত কি পুলিশে এখনও চেইন অফ কমান্ড ফিরে আসেনি? সব কিছু জানাবো আপনাদের। ফিরবো একটা বিরতি নিয়ে।
দর্শক, আমরা বলছিলাম পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কথা। এর পেছনের বড় কারণ বিগত সরকারগুলো পুলিশকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি দেওয়া হয়েছিল দলীয় সব বিবেচনায়, যে কারণে বিগত সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি মামলায় আসামি করা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের। পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ তার সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও নেতাকর্মীদের পাশাপাশি মামলা হয়েছে পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে, যারা দীর্ঘ সময় ধরে অপব্যবহার করেছেন ক্ষমতার। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর এখন পর্যন্ত ৫১ পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে খ্যাত মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সদর দপ্তরে আছেন ১.৫ দশক ধরে। ৫ আগস্টের পর এমন অন্তত ৫ জন কর্মকর্তা ঘাঁটি গেড়ে আছেন পুলিশ সদরে। তাদেরও বদলির কথা ভাবছে নতুন পুলিশ প্রশাসন। গত ১৫ আগস্টের মধ্যে যোগদানের কথা বলা হলেও সাবেক ডিআইজি হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, এসএম মেহেদি হাসান, সঞ্জিত কুমার রায়, সুদীপ কুমার চক্রবর্তী সহ অনেকেরই খোঁজ নেই। এদের বেশিরভাগের বিরুদ্ধেই ৫ আগস্টের পর একাধিক মামলা করা হয়েছে। টিম 360 ডিগ্রির কাছে আসা তথ্য বলছে, পলাতক ১৮৭ জনের মধ্যে রয়েছেন সর্বোচ্চ পদে এক ডিআইজি ও ৭ অতিরিক্ত ডিআইজির পাশাপাশি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার। এছাড়া পুলিশ পরিদর্শক, এসআই, এএসআই এর পাশাপাশি ১৩৬ জন কনস্টেবলেরও খোঁজ নেই। পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশে আলাদা কমিটিও করা হয়েছে। সূত্র জানিয়েছে, পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে, যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন। যারা ৫ আগস্টের পরে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্য, যে সকল পুলিশ সদস্য অনুপস্থিত অর্থাৎ কর্মস্থলে যোগদান করেনি, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে, কার্যক্রমটি চলমান রয়েছে। মানবাধিকার কর্মী ও অন্তর্বর্তী সরকারের করা গুম কমিশনের সদস্য নূর খানের মতে, পলাতক পুলিশদের তালিকা প্রকাশ করা দরকার, যাতে মানুষ জানতে পারে কারা জনরোষ থেকে বাঁচতে পালিয়েছে। অবশ্যই সেই তালিকাটা সরকারের প্রকাশ করা উচিত, যে কতজন এখন পর্যন্ত সরকারি চাকরিতে পুলিশ বাহিনীতে যোগ দেয়নি। আরেকটি জিনিস জনগণের জানা দরকার, সেটা হচ্ছে এই ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কোথায় কোথায় পুলিশ গুলি করেছে এবং কোন কমান্ডের অধীনে গুলি হয়েছে, কোন ব্যক্তিরা গুলি করেছে। স্পষ্ট দেখেছি ভিডিওতে যে পুলিশ আর ছাত্রলীগ ভাই ভাই একসাথে গুলি করছে এবং সেখানে কে কমান্ড ছিল তাকে ধরা উচিত, যে তোমার সামনে অবৈধ অস্ত্রধারীরা কি করে তোমার গালে গাল মিশে লড়াই করলো বা আক্রমণ করলো পাবলিকের। পুলিশের ২.৫ লাখ সদস্য, পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত, যে কোনো অভিযানে বা কার্যক্রমে তাদের অংশগ্রহণ এবং ভূমিকা থাকে অগ্রগামী। সম্প্রতি ঘটে যাওয়া সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজ ও ন্যাশনাল মেডিকেলে হামলা ও ভাঙচুরের ঘটনা, পরবর্তীতে মোল্লা মাহবুব কলেজের সংঘর্ষের প্রতিটি ঘটনাতেই পরিস্থিতি ঠান্ডা হবার পরে দেখা গেছে পুলিশের উপস্থিতি। এর কারণ খুঁজতে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যের সঙ্গে কথা বলেছে টিম 360 ডিগ্রি। ঢাকার একটি গুরুত্বপূর্ণ থানার ওসি জানিয়েছেন, বর্তমানে পুলিশের অবস্থার কিছু অংশ প্রতিবেদনের স্বার্থে তার কণ্ঠ বদলে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরে একজনের 3টা করে প্রমোশন হলো। এডিশনাল এসপি থেকে ডিআইজি বানাই দিচ্ছেন আপনারা। তার খুব দরকার ছিল র্যাঙ্কের, সেই প্রমোশন বঞ্চিত, অনেকেই পাইছে এরকম। কিন্তু এসআই থেকে ইন্সপেক্টর পর্যন্ত 18 থেকে 20 বছর ধরে আছে। যারা ফিল্ডে সার্ভিসটা দেবে, মোটিভেট হবে, তাদের জন্য কি করছেন? যে মানুষগুলো ফিল্ডে ছিল তাদেরকে যে এখানে আপনি দিলেন, তারা তো সেই একই কাজ করছে এসে, তারা ট্রমাটাইজ হচ্ছে। আমি এখন যদি কাজ করতে যাই যেখানে অনেক পুলিশের বিরুদ্ধে মামলা, পান থেকে চুন খসলেই পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটাতেই পুলিশ সবচেয়ে ভয়ে আছে। আমার থানায় এমন অনেক পুলিশের বিরুদ্ধে মামলা আছে,
ইনভেস্টিগেটিভ অফিসাররা যখন দেখে তার কলিগেরা কাট করায়, তখন বলে, স্যার আমি কার জন্য কাজ করব? একই রকম বিষয় নিয়ে টিম 360 ডিগ্রি কথা বলে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের 2 কর্মকর্তার সাথে। 5 আগস্টের পরের পুলিশ নিয়েও তারা জানান চাঞ্চল্যকর কিছু তথ্য। দীর্ঘদিন ধরে চাকরিতে নাই, কেউ প্রমোশন পায় নাই বহুদিন। তারা যখন সিনিয়র পদে যাচ্ছে, তারা কিন্তু আসলে তাদের মিটিং কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমরা ধাক্কা খাচ্ছি। একটা মানুষ প্রত্যেকটা পদে চাকরি করে করে উপরে উঠে, তার যে বোঝার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকে, হঠাৎ করে আমি এডিশনাল এসপি থেকে 1 মাসের মধ্যে সরাসরি এডিশনাল আইজি হয়ে গেছি, কিংবা এসপি থেকে এডিশনাল আইজি হয়ে গেছি। আমি কিন্তু এসপির যোগ্যতা দিয়েই কাজ করছি। মাঝের যে গ্যাপ, সেটা পূরণ হতে সময় লাগে। যে লোকগুলোকে আপনি সংযুক্তি বা ওএসডি করে রেখেছেন, 100 বা 100-র উপরে অফিসাররা আছে, তারা তো ক্ষমতাধর ছিল বলেই তাদেরকে সংযুক্ত করছেন, তাই না? এই ক্ষমতাধর লোকেরা যদি বাহিনীর বিরুদ্ধে গুটি চালার চেষ্টা করে বা মনে করে বাহিনী আপনাকে ওন করছে না, এই বাহিনী আরেকজনের পকেটে চলে গেছে, এই বাহিনীকে ক্ষতিগ্রস্ত করলে যাদের পকেটে চলে গেছে তাদের ক্ষতি হবে, তারা সরে গেলে আমরা আবার ভালো অবস্থায় আসব। এটা কিন্তু বাহিনীর জন্য খুবই খারাপ। পুলিশের অবস্থা নিয়ে টিম 360 ডিগ্রি কথা বলেছে সাবেক আইজিপি নুরুল হুদার সাথে। সেবা দৃশ্যমান করা গেলে বাহিনীর অনেক সমস্যা মিটে যাবে বলে মনে করেন তিনি। মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে খুব উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হওয়া। উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হলেই লোকে আস্থা ফিরে হবে জনগণ। কেননা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া পৃথিবীর কোথায় পুলিশ ফোর্স সাকসেসফুল হতে পারে না। সেই সমর্থন চলে গিয়েছিল একটা সময়, ওইটাকে আবার ফিরে আনতে হবে এবং সেখানে তার নিয়ন্ত্রণকারী যারা, তাদের উদ্দেশ্যটা সৎ হতে হবে। রাজনীতিমুক্তকরণ কিংবা জনবান্ধব পুলিশ বানাতে গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন। নেওয়া হয়েছে জনগণের মতামত। সেসব সুপারিশের ভিত্তিতে প্রাথমিক খসড়াও এখন শেষ। সব ধকল কাটিয়ে পুলিশ কি রাজনৈতিক বলয় থেকে বেরোতে পারবে, তাও জানার চেষ্টা করব আমরা। নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যেন কোনো ক্ষমতাসীন সরকার তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকেও খেয়াল রাখাটা জরুরি। জ্যেষ্ঠতার ভিত্তিতে পুলিশকে ক্ষমতায়ন করা, পাশাপাশি জবাবদিহিতার মধ্যেও আনতে হবে পুলিশ বাহিনীকে। না হলে পুলিশকে দুর্নীতিমুক্ত করা একেবারে অসম্ভব। তবে সবার আগে বদলাতে হবে মানসিকতা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজন চন্দ্র রায় ছাত্রলীগের কয়েকজন মিলে 2023 সালে জোর করে ছিনিয়ে নেয় তার মোটরসাইকেল। ধানমন্ডি থানায় অভিযোগ দেওয়ার পর ওই সময়ে কর্মরত উপপরিদর্শক আজমাইন এশা উদ্ধার করেন তার মোটরসাইকেলটি। অভিযোগ করার পর থানার যে আয়ও ছিল, উনি সেদিন রাতেই বাইক এবং যারা নিয়ে যায় ওদেরকে জব্দ করে। তো জব্দ করার পর আমাকে বলছে আপনি যেহেতু রাত হয়ে গেছে, আপনি এরপরের দিন সকালে আসেন, আপনাকে আপনার বাইক কাগজপত্র বুঝিয়ে দিব। তো তারপরের দিন সকালে আমি যাই। তো যাওয়ার পর আমি গিয়ে দেখি যাদেরকে জব্দ করছে ওরাও নাই, প্লাস আমার বাইকও নাই। তো আমি তখন এসআইকে গিয়ে বলি যে আমার বাইক কোথায় আর ওরা কোথায়, আমি তো এখানে কোনো সাইন করি নাই, তো ওরা কীভাবে বের হইলো। তো ওরা তখন আমাকে অনেক ভয়ভীতি দেখায়, বলছে বেশি কথা বললে মামলা দিয়ে দিবে, মাদক মামলায় দিয়ে দিবে, আর যেন এখানে কখনো দেখে না, এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলবে না। 5 আগস্টের পরে বদলি হয়ে যান এসআই এশা। গত অক্টোবরে এসআইকে আসামি করে মামলা করতে চাইলে ফিরিয়ে দেয় ধানমন্ডি থানা। পরে আদালতে মামলা করেন রাজন চন্দ্র। তার দাবি, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ শুনে তাকে থানায় ডাকেন ধানমন্ডি জোনাল সহকারী কমিশনার। সেখানে এসআইকে আসামি করায় কথা শোনান ওই কর্মকর্তা। ভাই আপনাদের ডাকলাম, আপনারা বলা হয়েছে মামলা করতে, মামলা করলে আমাদের জন্য সুবিধা, কিন্তু এখন
আপনি আবার ওই আমাদের সাব ইন্সপেক্টর আজমাইনের নাম দিয়ে মামলা করলেন। অফেন্ডেডই বলবো, যদি আপনার ফুল রাইট আছে, আপনি চাইলে এখন এটা নিয়ে ডিল করতেছে, আমারও আপনি মামলার আসামি করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমরা তো ভাই আপনার হেল্প করার চেষ্টা করতেছি, সেখানে আপনি আমার একজন ফেলো কলিগ, তারে আপনি কেন মামলার আসামি করলেন? এটা তো ঠিক হলো না। হচ্ছে ওনারা ফরওয়ার্ডিং করতেছে, ওসি স্যারের রুমে গেলে বলে এসি স্যার ব্যাপারটা দেখবে, এসি স্যারের রুমে গেলে বলে ওসি স্যার হচ্ছে এই ব্যাপারটা আপনার দেখবে। তো তারপর তারা আর এই ব্যাপারটা নিয়ে হচ্ছে ই করে না। পরে হচ্ছে আমি ব্যাপারটা নিয়ে আবার কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর ওনারা হচ্ছে এফআইআর জারি করার জন্য বলে, আর এর পাশাপাশি হচ্ছে আমি পুলিশ হেডকোয়ার্টারে হচ্ছে অভিযোগটা দিই, এবং হচ্ছে আমাদের ডিএমপি কমিশনার ওইখানেও হচ্ছে আমি অভিযোগটা দিই, কিন্তু ওইখান থেকে আমি কোনো এখনও রেসপন্স পাইনি। এ বিষয়ে টিম 360 ডিগ্রির সাথে কথা বলে ধানমন্ডির এসি শাহ মুস্তফা তারিকুজ্জামান। আমরা হচ্ছে মোটরসাইকেলই লোকেট করার চেষ্টা করছি, লোকেট করতে পারলে আমরা এটা সিজ করে ফেলবো। আইনগতভাবে যেটা ব্যবস্থা যেই এবং তদন্ত যে প্রক্রিয়া, সেটা আইনগতভাবে যেভাবে চলা দরকার আমরা কিন্তু ওইভাবেই প্রসেস করছি আর কি, আমরা সেভাবেই আগাচ্ছি। এখানে আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি নিহত হয়েছে বাহিনীর অন্তত 50 জন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন সেক্টরের পাশাপাশি সংস্কারে মনোযোগ দেয় পুলিশ বাহিনীতে। মানুষও চান পরিবর্তন আসুক 200 বছরের পুরনো আইনে চলা পুলিশে। গত 31 অক্টোবর পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে কেমন পুলিশ চায় শিরোনামে জনমত জরিপের জন্য ঘোষণা দেয়া হয়। 15 নভেম্বর পর্যন্ত সেখানে মতামত দিয়েছেন প্রায় 25,000 মানুষ। নিজেদের ওয়েবসাইটে সেই ফলাফল প্রকাশ করে কমিশন। প্রায় 75% উত্তরদাতা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে। এছাড়া ভুয়া ও গায়েবী মামলার অবসান চান জরিপে অংশ নেয়া 95% মানুষ। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, এটা লোকজন বেশিরভাগই বলছে যে এটা অপব্যবহার করা হচ্ছে। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা প্রয়োজন। পুলিশের পক্ষ থেকেও গঠন করা হয় একটি সংস্কার কমিটি। নিজেদের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব সহ বেশ কিছু সুপারিশ করেছে সেই কমিটি। আইনি কাঠামো সংস্কারের বিষয়ে আমরা কিছু প্রস্তাব দিয়েছি, যেখানে আমরা পাবলিক সেফটি কমিশন বা পুলিশ কমিশন, যেটি যে নামে আমরা বলি না কেন, সেই বিষয়টির উপর আমরা একটু গুরুত্ব দিয়েছি। বিশেষ করে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা আছে, সেটিকে আরও কীভাবে সুসংহত করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা কিছু কিছু প্রস্তাব আমরা দিয়েছি। আমার হাতে কিন্তু রয়েছে প্রাথমিক খসড়া, যেটি করা হয়েছে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে, এবং এটি 31শে ডিসেম্বর যে সম্ভাব্য ডেট রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্য, সেই খসড়া প্রস্তুত করা হয়েছে, কিন্তু এখনও এটা যাচাই বাছাই চলছে, এবং এটা নিয়ে আমরা কথা বলবো এই কমিশনের প্রধান সরফরাজ হোসেন সাহেবের সাথে। জাতিসংঘের এটা স্ট্যান্ডার্ড আর কি, এই ম্যানুয়ালটা আর কি আমরা ফলো করতে যাচ্ছি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যেগুলো নির্দেশ আছে, যেগুলো মানলে আমরা আশা করি যে জনসাধারণের সুবিধা হবে। পুলিশ যখন তাদের অ্যারেস্ট করবে বা রিমান্ডে নেবে, তখন যেন বেটার প্রোটেকশন পাবে। পুলিশ তো করবে আইনের শাসন, সবার জন্য সমানভাবে ব্যবহার। যারা উপরের নেতৃত্ব যখন তারা চাপ দিয়ে পুলিশকে বা সরকারি কর্মকর্তাকে, এদেরকে যে কোনো সরকারি কর্মকর্তাকে পক্ষপাতিত্বমূলক কাজ করতে পারে, তখনই হয় লোকজনের মধ্যে জন অসন্তোষ বা হতাশা আর কি। পুলিশের যে মোরালটা ডাউন হয়ে আছে, এই ডাউনটাকে কমিশনে থাকা শিক্ষার্থী প্রতিনিধি জারিফ বলেন, গণমানুষের আন্দোলনের ফসল বর্তমান সরকার, তাই পুলিশের পরিবর্তন আসবে মানুষের চাওয়ার ভিত্তিতেই। এই যে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হলো এবং এই যে পুলিশ যে একটা পেটোয়া বাহিনীতে পরিণত হলো, এই জায়গাটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি? এটা হতে পারে একটা কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে আরও অটোনমাস করা, হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম এমন একটা
ওভারসাইট বডি রাখা, যাতে পুলিশকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যেতে পারে। সিরিয়াসলি ইনভেস্টিগেট করব। যদিও রাজনৈতিক নেতাদের মানসিকতার বদল ছাড়া পুলিশকে প্রভাবমুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন অপরাধ ও মানবাধিকার নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। পুলিশকে বলতে শুনেছি যে তারাই ক্ষমতায় বসাইতে পারে বা বসান, আস্ফালন করতে দেখেছি। পুলিশকে দেখেছি ভুয়া মামলা, মিথ্যা মামলা, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা, ঢালাওভাবে হাজার হাজার লোকের নামে মামলা দেয়া। আজকে যদি সুপারিশ দেওয়া হয় কমিশন থেকে, সেটা যদি তারা বুড়ি আঙ্গুল দেখাইতে চায়, দেখাইতে পারবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি কনস্টিটিউশন বলেন, আইন বলেন, কোনো কিছুকেই তারা হিসাবে রাখেননি। তারা তাদের মতো কাজ করেছেন এবং পুলিশের ভিতর কিছু কিছু ব্যক্তির প্রভাব এই মাত্রায় বেড়ে গিয়েছিল যে সেখানে পুলিশের কমান্ড স্ট্রাকচার ছিল না বা ভেঙে ফেলা হয়েছে। পুলিশ বাহিনীর শুধু সমালোচনা করলে হবে না, পাশাপাশি ভালো কাজের উৎসাহ দিতে হবে। প্রশংসার পাশাপাশি রাষ্ট্রীয় পুরস্কার দিতে হবে সঠিক মান বিচারে। পুলিশকে পেশাদার, জবাবদিহিমূলক, দক্ষ বাহিনীতে রূপান্তর করতে পারলেই টেকসই হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। নিরাপত্তা ঝুঁকিতে থাকা নাগরিকরা পাবে সুরক্ষা, পুলিশ হবে জনগণের বন্ধু। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।